CIA নামটা শুনলে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই সংস্থাটা দশক ধরে বিশ্বজুড়ে তাদের এত সব গোপন মিশন অপারেশন চালায় কিভাবে? টাকাটা আসে কোথা থেকে? চলুন আজ সেই গোপন টাকারই যাত্রাপথটা একটু খুঁজে দেখি। স্ক্রিনের এই কথাটা খেয়াল করুন। এটি একটি কালো বাজেটে চলে, অফশোর ক্যাশ এবং শেল কোম্পানির মাধ্যমে ক্ষমতাকে বৈধ করে। ব্যাপারটা বেশ সোজা সাপটা। এখানে তিনটে মূল শব্দ আছে: কালো বাজেট, অফশোর ক্যাশ আর শেল কোম্পানি। এই তিনটে জিনিস দিয়েই আসলে পর্দার আড়াল থেকে ক্ষমতার পুরো খেলাটা চলে। তো আসল প্রশ্নটা হচ্ছে, একটা শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ চালানোর জন্য যে বিপুল টাকা লাগে সেটা জোগাড় হয় কিভাবে? কোনো সরকারি খাতায় তো এর উল্লেখ থাকে না। এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্টের মধ্যে। আর সেই কনসেপ্টটাই হলো এই ব্ল্যাক বাজেট বা কালো বাজেট। ব্যাপারটা শুরু হয়েছিল একদম গোড়া থেকে। 1947 সালে যখন CIA তৈরি হলো, তার ঠিক 2 বছর পরে 1949 সালে একটা আইন পাশ হয়। আর সেই আইনে একটা ছোট্ট কিন্তু মারাত্মক ফাঁক রাখা হয়েছিল। এই আইন CIA-কে এমন কিছু তহবিল বা আনভাউচড ফান্ডস ব্যবহার করার অনুমতি দেয়, যার জন্য কোনোদিনও কোনো সরকারি হিসাব বা অডিট করার দরকার পড়বে না। ভাবা যায়, খরচের কোনো হিসাবই দিতে হবে না। তো আইন তো হলো, এবার প্রশ্ন হলো, এই নতুন এজেন্সিটা তাদের প্রথম বড়সড় গোপন ফান্ডটা জোগাড় করল কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো ইউরোপ তখন ধ্বংসস্তূপ। তাদের আবার তার করানোর জন্য আমেরিকা চালু করল মার্শাল প্ল্যান। আর টাকার অঙ্কটা শুনলে অবাক হতে হয়, $13 বিলিয়ন। সেই সময়ের হিসাবে এটা একটা বিশাল অঙ্ক। তো বাইরে থেকে দেখলে এর উদ্দেশ্যটা খুবই মহৎ ছিল, তাই না? কিন্তু এই বিশাল টাকার পাহাড়ের মধ্যেই CIA তাদের প্রথম সুযোগটা খুঁজে নেয়। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই যে চার্টটা দেখছেন, এটাই সেই কাউন্টারপার্ট ফান্ডের ফাঁকটা বুঝিয়ে দিচ্ছে। সিস্টেমটা ছিল এরকম: আমেরিকা ইউরোপের কোনো দেশকে সাহায্য দিল, আর সেই দেশটা তার নিজের মুদ্রায় সমতুল্য একটা ফান্ড তৈরি করলো। এবার সেই ফান্ডের 5% 5% কোনো প্রশ্ন ছাড়াই সোজা চলে যেত CIA-এর কাছে। কি দারুণ বুদ্ধি, তাই না? টাকাটা সরাসরি আমেরিকার সরকারি খাতা থেকেও যাচ্ছে না, কিন্তু ঠিকই এজেন্সির হাতে পৌঁছে যাচ্ছে। আর এই অফ দ্য বুক টাকাটা কিন্তু ফেলে রাখা হয়নি, সাথে সাথে এটা কাজে লাগানো শুরু হয়ে যায়। যেমন ধরুন 1948 সালে ইতালির নির্বাচন। সেখানে কমিউনিস্টরা জিতে যেতে পারে এমন একটা সম্ভাবনা ছিল। ব্যাস, এই কালো বাজেটের টাকা ব্যবহার করে সেই ফলটাকেই ঘুরিয়ে দেওয়া হলো। বলা যায়, ইউরোপের রাজনীতিতে প্রভাব খাটানোর জন্য এটাই ছিল CIA-এর প্রথম বড় কোনো অপারেশন। এই কালো টাকা ঠিক কিভাবে কাজ করে তার একটা পারফেক্ট কেস স্টাডি হলো 1953 সালের ইরানের অপারেশন অ্যাজ্যাক্স। এটা ছিল একটা সরকার ফেলে দেওয়ার খেইবকের মতো। দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা করা হলো। প্রথমে মাত্র $1 মিলিয়ন দিয়ে রাজনীতিবিদ, সামরিক অফিসার আর সাংবাদিকদের কেনা হলো। তারপর সেই মিডিয়াকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বিরুদ্ধে প্রচারণা চালানো হলো। এরপর টাকা দিয়ে রাস্তায় দাঙ্গা আর গণ্ডগোল বাঁধানো হলো। আর সবশেষে যখন পরিস্থিতি পুরোপুরি ঘোলাটে, তখন একটা সামরিক অভ্যুত্থানকে সমর্থন দিয়ে শাহকে ক্ষমতায় ফিরিয়ে আনা হলো। একটা নিখুঁত প্ল্যান। কিন্তু ঠান্ডা যুদ্ধ যত বাড়তে লাগলো, CIA-এর টাকার চাহিদাও তত বাড়ল। শুধু মার্শাল প্ল্যানের টাকায় আর চলছিল না। এবার তাদের দরকার ছিল নতুন, আরও অন্ধকার কোনো রাস্তা। আর এখান থেকেই খেলাটা আরও জটিল আর নোংরা হতে শুরু করে। সোর্স ম্যাটেরিয়াল থেকে যা জানা যায় তা বেশ চাঞ্চল্যকর। তাদের প্রক্সি যুদ্ধগুলো চালানোর জন্য CIA নাকি আরও অন্ধকার জগতে পা রাখে। অভিযোগটা হলো, তারা ড্রাগ ট্রাফিকের দিকেও চোখ বন্ধ করে রেখেছিল। যেমন লাওসে তাদের সহযোগী হমং যোদ্ধারা আফিমের চাষ করত, কিন্তু কমিউনিস্টদের বিরুদ্ধে লড়ছে বলে CIA নাকি সেটা দেখেও দেখেনি। আবার ধরুন মধ্য আমেরিকায় কন্ট্রা বিদ্রোহীরা কোকেন পাচারকারীদের সাথে হাত মিলিয়েছিল নিজেদের যুদ্ধের টাকা জোগাড় করতে। এই দুটোই কিন্তু এজেন্সির গোপন অপারেশনের জন্য বিশাল ফান্ডিং সোর্স হয়ে উঠেছিল। এরপর এলো 80-র দশক, আর CIA পেয়ে গেল তাদের জন্য একেবারে পারফেক্ট একটা পার্টনার, একটা ব্যাংক, যার নাম BCCI।
এই ব্যাংকটা ছিল এক কথায় বলতে গেলে অপরাধীদের স্বর্গরাজ্য। দুনিয়ার যত কালো টাকা সব এখানে এসে সাদা হতো। এর হাজার হাজার শেল কোম্পানি আর চরম গোপনীয়তার জন্য এটা ছিল সিআইএর জন্য একটা আশীর্বাদের মতো। আফগানিস্তানে মুজাহিদিনদের কাছে অস্ত্র আর টাকা পাঠানো বা অন্য কোনো গোপন অপারেশনের জন্য এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি হতে পারে। কিন্তু এরপর ঠান্ডা যুদ্ধ শেষ হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তারপর এলো 9/11, বিশ্বটা বদলে গেল। আর তার সাথে সাথে সিআইএর কালো বাজেটকেও বদলে যেতে হলো। এখন আর শত্রু কোনো দেশ নয়, শত্রু অদৃশ্য। তাই যুদ্ধটাও এখন আর ক্যাশ বা অস্ত্রের নয়, যুদ্ধটা এখন তথ্যের। পুরো খেলায় নিয়মটাই যেন পাল্টে গেল। ভাবুন একবার, আগে যেখানে সুটকেস ভর্তি নগদ টাকার লেনদেন হতো, এখন সেখানে হচ্ছে এনক্রিপ্টেড ওয়্যার ট্রান্সফার। আগে যেখানে দুর্নীতিগ্রস্ত ব্যাংক ছিল, এখন সেখানে জায়গা করে নিয়েছে সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। স্পাই মানে এখন আর শুধু মানুষ নয়, স্পাই মানে এখন ডেটা অ্যানালিস্ট। যুদ্ধক্ষেত্রটা এখন পুরোপুরি ডিজিটাল। আর এই নতুন ডিজিটাল যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল একটা সংস্থা, নাম ইনকিউটেল। এটা আর কিছুই নয়, সিআইএর নিজস্ব একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। মানে তারা ঠিক সিলিকন ভ্যালির ইনভেস্টরদের মতো কাজ করা শুরু করলো। কালো বাজেটের টাকা দিয়ে এমন সব টেক স্টার্টআপে ইনভেস্ট করতে লাগলো যারা গোয়েন্দা কাজে লাগে এমন দারুণ সব প্রযুক্তি তৈরি করছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল প্যালেন্টিয়ার নামের একটা সফটওয়্যার কোম্পানিতে তাদের বিনিয়োগ। এই কোম্পানিটা যা তৈরি করেছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। তাদের সফটওয়্যারটা কোটি কোটি ডেটা, যেমন ধরুন ফোন রেকর্ড, ব্যাংক ট্রান্সফার, কে কোথায় যাচ্ছে, এই সব কিছুকে এক জায়গায় এনে বিশ্লেষণ করতে পারত। আর এর মাধ্যমে যে কোনো হুমকি আগে থেকে চিহ্নিত করা বা তার পূর্বাভাস দেওয়া সম্ভব হতো। মানে ডেটাকে একটা শক্তিশালী অস্ত্রে পরিণত করা হয়েছিল। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখলাম, চলুন এই কালো বাজেটের পুরো বিবর্তনটা এক নজরে দেখে নিই। এই টাইমলাইনটা দেখুন, পুরো গল্পটা এখানে পরিষ্কার। শুরুটা হয়েছিল 40-এর দশকে মার্শাল প্ল্যানের কাউন্টার পার্ট ফান্ড দিয়ে। 60-এর দশকে এলো অবৈধ মাদক ব্যবসার মতো অন্ধকার পথ। 80-এর দশকে পার্টনার হলো বিসিসিআই-এর মতো দুর্নীতিগ্রস্ত গ্লোবাল ব্যাংক। আর এখন এই 21 শতকে খেলাটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল আর বিগ ডেটার। দেখুন, সময়ের সাথে সাথে টাকার চেহারা, তার উৎস, তার মাধ্যম সব বদলে গেছে, কিন্তু মূল উদ্দেশ্যটা কিন্তু একই রয়ে গেছে, পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করা। আর আজ এই কালো বাজেটের আকার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বড়। আর এর পুরো ফোকাসটাই এখন ডিজিটাল দুনিয়ার দিকে। সাইবার অপারেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ডেটা অ্যানালিসিস আর অত্যন্ত উন্নত সার্ভেইলেন্স বা নজরদারি। টাকা এখন এখানেই খরচ হচ্ছে। গুপ্তচরের সংজ্ঞাটাই আমূল বদলে যাচ্ছে। তাহলে সবশেষে একটা প্রশ্নই থেকে যায়, আজকের এই যুগে যেখানে ডেটা বা তথ্যই হলো আসল ক্ষমতা, সেখানে সরকারের একটা বিশাল অদৃশ্য বাজেট যার কোনো হিসাব নেই, সেটা দিয়ে আসলে ঠিক কি কেনা সম্ভব ভেবে দেখার মতো বিষয়, তাই না?